হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রশ্ন কীরকম হবে অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো এবং পরীক্ষার খাতাতে কিভাবে খ বিভাগ গ বিভাগের প্রশ্নের উত্তর আপনি করবেন, কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা সম্ভব, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে বোঝাবো। আর বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে এর আগে আপনি কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষাতে বসেননি। আপনি যে এইচএসসি এসএসসি পরীক্ষা দিয়েছেন, এরকম একটা বোর্ড পরীক্ষা হবে, কিন্তু আপনার লেখার আলাদা কিছু নিয়ম রয়েছে, আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে। সেই অনুযায়ী আপনি যদি না লিখেন তাহলে ভালো রেজাল্ট কখনোই করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো আর কি বোঝাবো। আর প্রত্যেকটি সাবজেক্টেরই সাজেশান দেওয়া হবে। সেই সাজেশানগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। আগামীকাল পরশু থেকে হয়তো শুরু হতে পারে সাজেশানগুলো দেওয়া। তো খেয়াল করুন, আপনাদের প্রথমে প্রশ্নটা দেখাচ্ছি। ঠিক এরকম টাইপের একটা প্রশ্ন আপনার দেওয়া হবে, মানে যে সাবজেক্টের পরীক্ষা যেই দিন হবে এরকম টাইপের একটা প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নে 3টা বিভাগ থাকবে, ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে এবং গ বিভাগ থাকবে। এই 3টা বিভাগের প্রশ্ন সংখ্যা অন্যরকম থাকবে, প্লাস মার্কসগুলোও কিন্তু ভিন্ন রকম থাকবে। যেমন আমরা যদি ক বিভাগের প্রশ্নগুলো দেখি তার আগে কয়েকটা বিষয় উল্লেখ করি। যেমন আপনাদের পরীক্ষার সময় থাকবে হচ্ছে 4 ঘন্টা, পূর্ণমান থাকবে 80 নম্বর এবং এখানে 10টা উল্লেখ করা রয়েছে যে প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। মানে ক বিভাগের প্রশ্ন যদি আপনি লেখেন তাহলে ক বিভাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাকে করে যেতে হবে। এখন আপনি যদি দু একটা প্রশ্ন না পারেন তাহলে ওইটার জন্য যথেষ্ট জায়গা রেখে দিবেন, যেহেতু 1 মার্কের উত্তর করতে হয়। একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি। সো ক বিভাগের প্রশ্নগুলো উত্তরগুলো কমপ্লিট করার পরে খ বিভাগের প্রশ্নগুলো যদি আপনি লেখেন তাহলে খ বিভাগের প্রশ্নগুলো উত্তর করবেন। এরপরে গ বিভাগের প্রশ্ন যদি দেখেন তাহলে এগুলোর উত্তর আপনি করবেন। ওকে, তো আমরা ক বিভাগের প্রশ্নগুলো আগে নিয়ে আলোচনা করি। ক বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে টোটাল 12টা। তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান থাকবে 1 নম্বর, টোটাল 10 নম্বর। তার মানে 1 নম্বরের উত্তর কিভাবে করতে হয় সেটি আর আপনাদেরকে বোঝাতে হবে না, মাত্র 1 লাইনের মধ্যেই উত্তর করলেই আপনার হয়ে যাবে। তো ক বিভাগের 10টি প্রশ্ন আপনি লেখা কমপ্লিট। এবার আপনার খ বিভাগের প্রশ্ন যদি নিয়ে আলোচনা করি, 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান থাকবে 4, টোটাল 20 মার্ক। তো 20 মার্কের জন্য অর্থাৎ 4 মার্কের জন্য একটা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় আমি একটু পরে আপনাদেরকে লেখার যে নিয়ম রয়েছে সেটি দেখিয়ে দিব। ওকে, সো এই হচ্ছে খ বিভাগের বিষয়। এবার গ বিভাগে মোট 8টা প্রশ্ন থাকবে এবং 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা প্রশ্নের পূর্ণমান থাকবে 10। সো বুঝতেই পারছেন, তাহলে 10 মার্কের কীভাবে উত্তর দিতে হয় সেটিও আপনার জানা প্রয়োজন, যে কয় মার্কসের কীভাবে উত্তর দিলে কয় পৃষ্ঠা উত্তর দিতে হবে সে বিষয়গুলো জানতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনার কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় সেটি একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি। তার আগে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটির নিয়ম আগে জেনে নিই। আমরা প্রথমে খ বিভাগের উত্তর কিভাবে লিখতে হয় সেটির নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি। 2টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো। এবার পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে পারে। আমি জাস্ট একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সেম একই রকম, মানে লেখার যে নিয়ম সেই নিয়মগুলো একই রকম। অনেকের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম একইভাবেই আপনাদেরকে লিখতে হবে। ওকে, তো দেখুন এই 2টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেখাচ্ছি। খ বিভাগের উত্তর প্রথমে আপনার এরকম লিখতে হবে, ভূমিকা দিতে হবে। হ্যাঁ, এরকম লিখবেন যে খ বিভাগের উত্তর। এবার 1 নম্বর প্রশ্ন আপনি লিখছেন, প্রথমে ভূমিকা দিতে হবে। ভূমিকাতে কি লেখা রয়েছে দেখুন। এই বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখার জন্য ভূমিকাতে আপনার সাধারণত বাংলা নামের উৎপত্তিটা কিভাবে হয়েছিল সে বিষয়ে একটু ডিটেলে এখানে বলা হয়েছে, যে কীভাবে ধারাবাহিকভাবে আসে, এই বাংলা বঙ্গ নামটা কীভাবে আসে সেটির কিন্তু একটু উদাহরণ দেওয়া হয়েছে আর কি, জাস্ট ভূমিকাতে। এরপরে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। এরপরে কীভাবে এই বাংলা নামের কোথায় কোন কাহিনীতে কীরকম টাইপের এই বাংলা নামের বিষয়টিতে কি বলা হয়েছে সেই বিষয়টি, যেমন পৌরাণিক কাহিনী, এখানে কি বলা হয়েছে, প্রাচীনকালে ধর্মীয় প্রথা, পুরাণে বিভিন্ন ধরনের তথ্য, তারপর যারা
অনেকেই ছিলেন যাদের কিন্তু তাদের কিন্তু অন্যরকম একটা ছিল, মন্তব্য ছিল। তো সেইখানে আর কি সেই মন্তব্যগুলো তুলে ধরা হয়েছে। এখানে দেখুন আরও একটা অর্থশাস্ত্রের একটা বিষয়, তারপর জফল তিনি একটা বিষয় উল্লেখ করেছেন, তারপর আবুল ফজল, এরপরে রমেশচন্দ্র মজুমদারের একটা মতামত রয়েছে, তারপর মমিন চৌধুরীর মতামত, এরপরে উপসংহার। অর্থাৎ এই বঙ্গনামের উৎপত্তিটা কিভাবে হয়েছে, কে কী ধরনের মন্তব্য করেছেন, সেই বিষয়গুলো আর কি আপনাদেরকে দিতে হবে। এখানে দেখুন গাইডে যে বিষয়টি উল্লেখ করা আছে আমি সেই অনুযায়ী দিয়েছি। এখানে আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, যেহেতু 4 মার্কের উত্তর তাই আপনারা 4টা কোটেশন ব্যবহার করতে পারেন, ভালো হয়। যেমন ভূমিকা লিখলে 1 মার্কস। এরপরে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আপনি যদি এখানে 2টা পয়েন্ট দেন, যেমন পৌরাণিক কাহিনী দিলেন, আর যে কোনো একজন মনীষী বা যেই হোক বা যিনি আগে আর্কিওলজিস্ট ছিলেন তার কাছ থেকে কিছু ভাষ্য তথ্য সেগুলো আর কি দিলে, বা এরকমটাতে করে লিখলে, বিশেষ করে এখানে 2-3টা কোটেশন দিলে বেশি ভালো হয়। 4 মার্কের জন্য 4টা কোটেশন অথবা 5টা কোটেশন দিলে বেশি বেটার হয়, মানে অল্প সময়ে লেখা যায় আর কি। এরপর উপসংহারটা যদি দেওয়া হয় তো 4টা কোটেশন দিলেই এনাফ। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। দেখুন এইটাতে কিন্তু অনেকগুলো কোটেশন ব্যবহার করা হয়েছে, কিন্তু 2 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে যে দ্বিজাতি তত্ত্বের কি বলা হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা এবার আসতে পারে। তো এই প্রশ্নের উত্তরটা কীভাবে লেখা হয়েছে, ভূমিকা দিতে হয়েছে। এরপরে দ্বিজাতি তত্ত্বের মর্মকথা সম্পর্কে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ ইনি কিন্তু দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক, বা তিনি কিন্তু এসে আনিয়েছিলেন, এরকম আর কি। তো দেখুন এখানে মাত্র এইটুকু লিখলে কিন্তু আপনি 4 মার্ক পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু 3টা কোটেশন ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি কোটেশন অনুযায়ী লিখবেন এবং আপনাকে মূল তথ্যটুকু লিখতে হবে। এখানে বানিয়ে লিখলে আপনার মার্কস কিন্তু আপনি পাবেন না, ভালো মার্কস পাবেন না। তো এখানে 4 মার্কের উত্তর। আপনি যদি এখানে কি করতেন, ভূমিকা, তারপর দ্বিজাতির তত্ত্ব সম্পর্কে কিছুটা লিখতেন, হ্যাঁ, তারপর কিভাবে এসেছে, কে দিয়েছেন, এই সব বিষয় যদি লিখতেন তাহলে কিন্তু আপনার হতো। এখানে একেবারে তিনি মাত্র একটা কোটেশন ব্যবহার করে কিন্তু একদম সম্পূর্ণ উত্তরটা দেওয়া হয়েছে। এরকম করে আপনি লিখলে ভালো মার্কস আপনি পাবেন। ওকে, এটা আর কি নিয়ম আর কি। এবার আমরা গ বিভাগের একটা প্রশ্নের লেখার নিয়মটা দেখব। গ বিভাগের প্রশ্ন দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করতে বলা হয়েছে। তো ভূমিকাতে কিছুটা লিখতে হবে, তারপর পয়েন্টগুলো লিখতে হবে। যেমন এখানে কিন্তু পয়েন্ট দেওয়া হয়েছে, টোটাল কিন্তু 10টা পয়েন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, যদি এখানে মার্কিং করা হয় নাই বা এরকম কোটেশন দেওয়া হয় নাই, কিন্তু 10টা পয়েন্ট কোথা থেকে কোথায় কী ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো আর কি উল্লেখ করা হয়েছে। এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই দিতে হবে, হ্যাঁ। লেখার কিন্তু আলাদা নিয়ম, এটাই। সৃজনশীল আকারে যেরকম লিখতে হতো আপনার, মানে গ্যাপ রেখে ওই রকম না, এখানে আপনার কোটেশন ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? এরপর অনেকে বলতে পারেন যে ভাইয়া কীভাবে ভালো রেজাল্ট করা যায়। দেখুন, যারা অনার্সে পড়ে তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, প্লাস আমি নিজেও যে জিনিসটা অ্যাপ্লাই করি, সেটি হচ্ছে ক বিভাগের প্রশ্নগুলো আগে লিখে কমপ্লিট করতে হয়। ক বিভাগের প্রশ্ন যদি আপনি লিখে কমপ্লিট করেন, এরপরে খ বিভাগের প্রশ্নের উত্তর আপনি না করে চলে যাবেন সরাসরি গ বিভাগের উত্তর করতে, যেহেতু এখানে মার্কস বেশি। এখানে একটা প্রশ্ন যদি আপনি রেখে আসেন তাহলে কিন্তু 10টা মার্ক আপনার থাকবে না, কিন্তু খ বিভাগের প্রশ্ন যদি একটা থেকে যায় 4 মার্ক, কোনো ব্যাপার না, কিন্তু 10 মার্ক যদি থেকে যায় তাহলে কিন্তু অনেক বিষয়। সো আগে গ বিভাগের প্রশ্নগুলো লেখা ট্রাই করবেন, যেহেতু আমরা প্রথম পরীক্ষাটাই কিন্তু এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটা হবে। তো এই প্রশ্নে আপনাকে যেটা হবে সেটি হচ্ছে, প্রথমত আমাদেরকে যে প্রশ্নগুলো ভালো পারি আমরা, বা যে প্রশ্নগুলো আমরা ভালো করে উত্তর করতে পারবো, এরকম টাইপের প্রশ্নগুলো বাছাই করে নিতে হবে এবং সেখান থেকে উত্তরগুলো করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে লেখার নিয়ম, প্লাস আপনাদের কীরকম টাইপের প্রশ্ন হবে সেই বিষয়টিও আপনাদেরকে দেখালাম। আপনাদের পরীক্ষার সময় থাকবে কিন্তু 4 ঘন্টা, পূর্ণমান 80 নম্বরের থাকবে। সো সেই অনুযায়ী পরীক্ষা দিতে হবে। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। আর প্রত্যেকটি সাবজেক্টের, আমি আবারও বলছি, প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান আপনাদেরকে দেওয়া হবে এবং সেই সাজেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকাল বা আগামী পরশু থেকে আপনাদের এই সাজেশান দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।